হ্যালো প্রিয় স্টুডেন্ট, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর যে পাঠ্য কবিতাটি রয়েছে, কবি জীবনানন্দ দাশের তিমির হননের গান, এই কবিতার প্রতিটি লাইনের অর্থ সহ ব্যাখ্যা করব এবং কবিতার শেষে কিছু প্রশ্ন বলে দেব যেগুলো তোমাদের পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তার আগে আমরা প্রতিটি লাইনের অর্থ জেনে নিই। ভিডিওটি শুরু করার আগে আমি আমার সকল প্রিয় ছাত্রছাত্রীদের জানাবো, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, এরকমই নতুন নতুন ভিডিও যাতে তোমরা খুব শীঘ্রই পেয়ে থাকো। আরও একটা কথা আমি বলবো, যেটা তোমাদের যদি কোনো সাহিত্য বিষয়ক অসুবিধা হয়ে থাকে, সেটা দ্বাদশ শ্রেণী হোক বা একাদশ শ্রেণী হোক, যে কোনো শ্রেণীই হোক না কেন, আমাকে কমেন্ট করতে ভুলবে না, আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। এই যে কবিতা, এই কবিতার প্রেক্ষাপটটা একটু বলবো। তার আগে তিমি শব্দটির অর্থ আমি বলে দেব। তিমি শব্দের অর্থ হচ্ছে অন্ধকার, আর হনন শব্দের অর্থ কি? হত্যা করা। তাহলে তিমির হননের গান, কবিতার নামটা শুনে আমরা তার অর্থটা জানতে পেরেই বুঝতে পারছি কী বিষয়ে কবিতাটি কবি লিখেছেন। এই কবিতাটি বেলা অবেলা কালবেলা কাব্যগ্রন্থের কিন্তু অন্তর্গত। প্রথম প্রকাশ হয়েছিল 1941 সালে। এই কবিতার একটু প্রেক্ষাপটটা বলে দিই, তাছাড়া তোমরা ব্যাপারটা বুঝবে না। এই কবিতার রচনাকাল ছিল এক অন্ধকার, হতাশা ও ধ্বংসের যুগে। বিশ্বযুদ্ধ, মানবতার বিপর্যয় এবং মানুষের মন থেকে হারিয়ে যাওয়া যে আশা ও সৌন্দর্যের সময় কিন্তু কবি এই কবিতাটি লিখেছিলেন। জীবনানন্দ দাশ সেই সময়ে সমাজ ও মানুষের মনের যে গভীর অন্ধকার, তিমি মানে তো অন্ধকার, তাহলে অন্ধকার অনুভব করেছিলেন, কিন্তু সেই অন্ধকারের মধ্যেও তিনি খুঁজে পেতে চেয়েছিলেন এক টুকরো আলো। অর্থাৎ মানুষের ভেতরে থাকা যে জীবনবোধ, প্রেম, আশা, মানবতার আলোক ছটা হচ্ছে এই কবিতাটি। চলো আমরা তাহলে শুরু করি আজকের আমাদের পাঠ্য কবিতাটি। কোনো হ্রদে, কোথাও নদীর ঢেউয়ে, কোথাও এক সমুদ্রের জলে। কবি বলেছেন, পৃথিবীর কোনো হ্রদে, নদীর ঢেউয়ে বা সমুদ্রের জলে যেন এক গভীর মিলনের অনুভূতি আছে। প্রকৃতির জলরাশি যেন মানব জীবনের আবেগের প্রতীক। যেমন ধরো, নদীর ঢেউ যেমন অবিরত বয়ে চলে, তেমনি জীবনের যে আবেগ, প্রেম, সেটাও কিন্তু বহমান, সেটাও কিন্তু বয়ে চলে। আমি যদি একটা তোমাদেরকে এক্সাম্পল দিই, ধরো দুটো নদী একত্রে মিলিত হলে এক নতুন স্রোত সৃষ্টি হয়, তাই তো? তোমরা সেটা জানো। ঠিক তেমনি মানুষের মনের মিলনেও কিন্তু নতুন জীবনের জোয়ার আসে। তাই কবি এই প্রথমেই কবিতার শুরুতে এই লাইনগুলো ব্যবহার করেছেন। তারপরের লাইন, পরস্পরের সাথে দুদণ্ড জলের মতো মিশে সেই এক ভোরবেলা শতাব্দী সূর্যের নিকটে। আমাদের জীবনের আলোড়ন, এই আমাদের জীবনের আলোড়ন বলছি, এটা পরের তোমরা দেখতে পাবে, পরের পেজে দিয়েছি আমি। এর অর্থটা একটু বলে দিই। বলছে, মানুষ একে অপরের সঙ্গে যেমন জলে মিশে যায়, তেমনই মিলিত হয়ে জীবনের আলোড়ন তৈরি করে। এখানে কবি মানব সম্বন্ধের চিরন্তন ঐক্য ও ভালোবাসার কথা বলেছেন। জীবনের আলোড়ন মানে হচ্ছে জীবনের উচ্ছ্বাস, যা মানুষে মানুষে সংযোগ থেকেই জন্ম নেয়। যেমন ধরো ভোরের আলো ধীরে ধীরে অন্ধকার দূর করে, তেমনি হচ্ছে ভালোবাসা জীবনের অন্ধকার মুছে দেয়। তাই কবি বলছেন যে পরস্পরের সাথে দুদণ্ড জলের মতো মিশে সে এক ভোরবেলার শতাব্দী সূর্যের নিকটে
আমাদের জীবনের আলোড়ন ঘটবে। তারপরে নেক্সট দেখো, হয়তো বা জীবনকে শিখে নিতে চেয়েছিল অন্য এক আকাশের মতো চোখ নিয়ে। আমরা হেসেছি, আমরা খেলেছি। যে মানুষ হয়তো জীবনকে বুঝতে শিখতে চেয়েছে, আমরা আনন্দে হাসিতে খেলায় মেতেছি। যে মানুষ জীবনের অর্থ খোঁজে, কিন্তু সেই খোঁজের মধ্যেও আনন্দ খুঁজে পায়। শিশুর মতো খেলা ও হাসির মধ্যে জীবনের মানে আছে। যেমন ধরো, একটা শিশু যখন খেলতে খেলতে শেখে, মানুষও কিন্তু জীবনের অভিজ্ঞতা থেকে তেমনই শিক্ষা নেয়। মানুষ ধরো একবার যে কাজটিতে ভুল করেছে, ভুল করে কোনো একটা কাজ করে ফেলেছে যেটা করা উচিত নয়, সেটা কি সে একবার শিক্ষা পেয়ে গেল, সে কি পরবর্তীকালে ওই কাজটা আবার ওই ভুলটাই করবে? করবে না। সেরকমই বলছে যে মানুষ অভিজ্ঞতার সাথে সাথে কিন্তু জীবনের শিক্ষা নেয়। তারপরে স্মরণীয় উত্তরাধিকারে কোনো গ্লানি নেই ভেবে একদিন ভালোবেসে গেছি। যা আমরা জানি মৃত্যুর পরে কেউ টিকে থাকে না, শুধু কি থাকে? স্মৃতিই থাকে। তাই একদিন ভালোবেসে ফেলেছি। যে ভালোবাসা মানুষের অস্তিত্বের একমাত্র অমর রূপ। মৃত্যু সব কেড়ে নিলেও কিন্তু প্রেমের স্মৃতি বেঁচে থাকে। একটা এক্সাম্পল তোমাদেরকে দিই এখানে, যে প্রিয়জন হারিয়ে গেলেও তার যে ভালোবাসার স্মৃতি আমাদের জীবনে কিন্তু থেকে যায়, তাই না? আমাদের কাছ থেকে আমরা কিন্তু মৃত্যুর পর কোনো ধন সম্পদ কোনো কিচ্ছুই নিয়ে যাব না, কিন্তু আমরা যে কর্ম করে যাব, আমরা ধরো যে ভালোবাসা মানুষকে দিয়ে যাব, তাই না? সেই ভালোবাসাটুকুই কিন্তু বেঁচে থাকবে স্মৃতি হয়ে। এখানে কিন্তু কবিও সেই কথাই বলতে চেয়েছেন যে প্রিয়জন হারিয়ে গেলেও কিন্তু তার ভালোবাসার স্মৃতি আমাদের জীবনে থেকে যায়। তারপরে নেক্সট দেখো, সেই সব রীতি আজ মৃত্যুর চোখের মতো, তবু তারার আলোর দিকে চেয়ে নিরালো। বলছে আজ সেই ভালোবাসা, সেই জীবনের রীতি নিস্তব্ধ, যেন মৃত্যুর চোখের মতো অন্ধকার। জীবনের উচ্ছ্বাস ও ভালোবাসা ম্লান হয়েছে, কিন্তু তবু কি আছে? আশার আলো আছে, তারার মতো। কি হচ্ছে? দূরে জ্বলছে। আমরা যেমন আকাশে তারাগুলো দূরে মিটমিট করে জ্বলতে দেখি, সেরকমই বলছে যে হয়তো আজ ভালোবাসা আছে, কি জীবনের রীতি নিস্তব্ধ হয়ে গেছে, কিন্তু মৃত্যুর চোখের মতো সেই অন্ধকারের মধ্যে তারার মতো জ্বলছে আশার আলো। যেমন ধরো, রাত যতই অন্ধকার হোক আকাশে তারা জ্বলে, তেমনি দুঃখেও কিন্তু আশা থাকে, তাই না? যে একদিন না একদিন সুখ আসবেই। তারপরের লাইন, হেমন্তের প্রান্তরে তারার আলো সেই যে টেনে আজও ঠেলি। হেমন্তের আকাশে তারার আলো বলছে আজও জ্বলছে, সেই চিরন্তন উষ্ণতায়। প্রকৃতির সৌন্দর্য ও জীবনের আশা কখনো কিন্তু নিঃশেষ হয় না। প্রকৃতির পরিবর্তনের মধ্যেও স্থায়ী সৌন্দর্য রয়েছে। তারপরের লাইন, সূর্যলোক নেই, তবু সূর্যলোক মনোরম মনে হলে হাসি। বলছে যদিও বাস্তবে সূর্যলোক অর্থাৎ আলো বা আনন্দ, সূর্যলোক অর্থাৎ আলো বা আনন্দ বোঝানোর জন্য কবি এখানে উল্লেখ করেছেন, আর এখানে তারাকে উল্লেখ করেছেন অন্ধকারের সাথে বলার জন্য, অন্ধকারকে বোঝানোর জন্য। বলছে তবু মনের মধ্যে কিন্তু ভাবলেই হাসি আসে। যে বাস্তবে সূর্যলোক নেই, কোনো আলো বা আনন্দ নেই, তবুও মনের মধ্যে ভাবলে হাসি আসে। মানুষের আশা ও কল্পনা তাকে বাঁচিয়ে রাখে। অন্ধকারে ধরো আশাবাদ মানুষের ভেতরে কি হয়? আলো জ্বলে। কোনো কঠিন সময়ে ধরো মানুষ আশা করে যে আগামীকাল কি হবে? ভালো হবে, তাই না? সেই অন্ধকারকে তো আঁকড়ে ধরে বেঁচে থাকলে চিরকাল চলবে না, তাই না?
জীবনে যদি অন্ধকার এসেছে তাহলে একদিন আশার আলো নিশ্চয়ই জ্বলবে। তারপরের লাইন, শতই বিমর্ষ হয়ে ভদ্র সাধারণ চেয়ে দেখে তবু সেই বিষাদের চেয়ে আরও বেশি কালো কালো ছায়া। যে জীবন যতই সাধারণ মনের হোক, তাতে দুঃখ আর অন্ধকারের ছায়া সব সময় ঘিরে থাকে। কবি বোঝাতে চেয়েছেন যে জীবনের বাস্তবতা কঠিন, তবু মানুষ আলো খোঁজে, ভালোবাসে। প্রতিটা মানুষই জানে যে জীবনে দুঃখ রয়েছে, যন্ত্রণা রয়েছে, কিন্তু সেই দুঃখ যন্ত্রণার মধ্যেও মানুষ এক ফোঁটা কিন্তু হাসি, এক ফোঁটা আনন্দ খুঁজে ঠিক বের করে নেয়। ঝড়ের মধ্য দিয়েও দেখবে মানুষ আলো জ্বালিয়ে রাখে। কেন? বাঁচার চেষ্টা করে, তাই না? লঙ্গরখানার অন্ন খেয়ে মধ্যবিত্ত মানুষের বেদনার নিরাশার হিসেব ডিঙ্গিয়ে। অর্থাৎ এখানে লঙ্গরখানা মানে তোমরা হয়তো অনেকেই জানো, এই লঙ্গরখানা কথাটা কিন্তু কে বাঁচায় কে বাঁচাতে ছিল। তোমরা ক্লাস 11-এ পড়ে থাকলে জানবে, আবার তোমাদের তো এখন সিলেবাস চেঞ্জ হয়ে গেছে। যদি সিলেবাসে কে বাঁচায় কে বাঁচে না ছিল তাহলে হয়তো অনেকে জানবে না। লঙ্গরখানা হচ্ছে যেখানে যারা খেতে পায় না, যারা দরিদ্র মানুষ, যারা রাস্তায় ঘুরে বেড়ায়, তাদের জন্য একটা খাওয়ার ব্যবস্থা সরকার থেকে করে দেয়, বা অনেক ধরো এনজিও থাকে, তারাও কিন্তু সেখানে খাদ্যের ব্যবস্থা করে দেয়। তো সেখানে খাওয়ার ব্যবস্থা বলছে, সেখানে মানুষ খেয়ে বাঁচে, যারা মধ্যবিত্ত, যাদের বেদনার শেষ নেই, যাদের নিরাশার কোনো শেষ নেই। তো সেখানে মানুষ বলছে কি নিত্যদিনের খাবার খেয়ে বাঁচে। মধ্যবিত্ত মানুষের তো জীবনের কষ্টে পরিশ্রমে ভরা, তারা বাঁচে, কিন্তু তাদের বেঁচে থাকা এক অন্তহীন যেন সংগ্রাম, তাদের সে সংগ্রামের কোনো শেষ নেই। তারপরের লাইন, নর্দমার থেকে শূন্য ওভার ব্রিজে ওঠে নর্দমায় নেমে, ফুটপাত থেকে দূর নিরুত্তর ফুটপাতে গিয়ে। মানুষ প্রতিদিন নর্দমা অর্থাৎ অন্ধকার, কষ্ট, ময়লা, এগুলোকে বোঝানোর জন্যই নর্দমা কথাটি এখানে কবি ব্যবহার করেছেন। বলছে সেই নর্দমা থেকে উঠে আবার সেই একই জীবনে ফিরে যায়, তাদের জীবনে পরিবর্তন নেই। এটি প্রতীকী চিত্র হিসেবে কবি বলেছেন যে আমাদের সমাজে অনেক কষ্ট থেকে উঠে আবার সেই কষ্টে কিন্তু ফিরে যায়। উদাহরণ একটা দিচ্ছি, যেমন প্রতিদিনের যে ক্লান্তিকর চাকরি, একই রুটিনের যে জীবন, যেন এক অবিরাম বৃত্ত, তাই না? সেই সকালে ঘুম থেকে উঠো, আবার ধরো তোমরা বলবে স্কুলে যাও, আবার টিউশন যাও, কোনো সময়টা কিন্তু রেস্ট পাবে না, আবার তোমরা বলবে একটু হাতে ফোন পাবো না, তাই না? সেই একঘেয়েমি জীবন, সে যে একটা টাইম বাঁধা যে একটা রুটিন, সেটাও তো একটা অন্ধকারের দিকেই নিয়ে যায়, তাই না? কিন্তু পড়াশুনো করতে হবে, মানে এটা জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য বললাম। তারপরে তোমাদের পরের লাইন আমরা চলে যাব, নক্ষত্রের জ্যোৎস্নায় ঘুমাতে বা মরে যেতে জানে এরা সব এই পথে। বলছে যারা এই অন্ধকার জীবনে অভ্যস্ত, তারা আলো বা মৃত্যু দুটোকেই কিন্তু সমানভাবে মেনে নেয়। এই লাইনে জীবনের তীব্র বাস্তবতার কথা বলেছেন কবি। মানুষ কষ্টের মধ্যেও মানিয়ে নিতে শেখে। যেমন একজন ধরো শ্রমিক যারা সারাদিন কাজ করছে, একজন না, শ্রমিকরাই ধরো যারা সারাদিন পরিশ্রম করে, কিন্তু রাতে আকাশে চাঁদ দেখে তারা কি শান্তি খোঁজে। তার পরের লাইনে বলেছেন, মধ্যবিত্তদের জগতে আমরা বেদনাহীন, অন্তহীন বেদনার পথে। আমরা এই মধ্যবিত্ত সমাজে বেঁচে থাকি, যেখানে বেদনার কিন্তু শেষ হয় না। আবার সেই বেদনার মাঝেও আমরা অনুভূতিহীন হয়ে আছি। এখানে কবি আমরা শব্দে নিজেকে ও সকল সাধারণ মানুষকে বোঝাচ্ছেন। আমাদের জীবনের কষ্ট আছে, কিন্তু আমরা তাতে অভ্যস্ত হয়ে গেছি। যেমন ধরো প্রতিদিন দুঃখে বাঁচলেও কেউ ভাবে না এটাই যেন স্বাভাবিক জীবন। তারপরের লাইন, কিছু নেই তবু এই যে টেনের খেলি, সূর্যলোক প্রজ্ঞাময় মনে হলে হাসি। বলছে আমাদের জীবনে কিছুই নেই,
তবু আমরা আশায় বাঁচিয়ে রাখি। আলো দেখলে হাসি ফুটে ওঠে। মানুষ আশাবাদী প্রাণী, সব হারিয়েও কিন্তু আবার নতুন করে শুরু করতে চায়। যেমন ঝড় যখন দেয় তখন গাছগুলো ভেঙে পড়ে যায়, কিন্তু আবার যখন বসন্ত আসে তখন তা আবার পাতা গোজায় কি না? গোজায়। তো সেটাই বলেছেন। তারপরে আমি তোমাদেরকে এগুলো বোঝাচ্ছি এই কারণে, যাতে একটা করে উদাহরণ দিলে তোমরা খুব সহজেই জিনিসটাকে ক্যাচ করতে পারবে। পরের লাইন, জীবিত বা মৃত রমণীর মতো ভেবে অন্ধকারে মহান গরীব মৃগনাভি ভালোবেসে। অর্থাৎ বলছেন আমরা কখনো জীবন কখনো মৃত্যুর মতো বেঁচে থাকি, তবুও এই শহরের কোলাহল ও অন্ধকারকে ভালোবাসি। শহরের বলতে এখানে কবি জীবনের কথা বলেছেন। জীবনের যে কষ্ট আমাদের রয়েছে তা সত্ত্বেও সেই জীবনকে আমরা কি ভালোবাসি, কারণ এই জীবনেই আছে সংগ্রাম, স্বপ্ন, প্রেম। লাস্ট আমরা দেখে নেব, তিমির হননে শুধু অগ্রসর হয়ে আমরা কি তিমির বিলাসী? আমরা তো তিমির বিলাসী হতে চাই। বলছে আমরা কি অন্ধকারে আনন্দ পাই? না, আমরা অন্ধকার থেকে দূরে করতে চাই, তাই না? আমরা চাই আলো। এখানে কবি আলোক অন্ধকারের প্রতীক ব্যবহার করেছেন। তিমির বিলাসী মানে যারা অন্ধকারে সুখ খোঁজে, আর তিমির বিনাশী যারা অন্ধকারে সুখ খোঁজে না, মানে যারা অন্ধকার দূর করে আলো আনতে চায়। অন্ধকার তারা চায় না। দুটো বোঝার আছে। দেখো, দুটো মানে তিমির বিলাসী আছে, তিমির বিনাশী আছে। তিমির বিলাসী মানে যারা ওই ইয়েতেই অভ্যস্ত, ওইভাবেই তারা থাকতে চায়। কিন্তু যারা বিনাশী তারা বিনাশ করতে চায়, সেটা যাতে সেই অন্ধকার দূর হয়, সে তারপরে যে আলো আসবে সে আলোর খোঁজ তারা চায়। যেমন অন্যায়ের বিরুদ্ধে লড়ে ন্যায় প্রতিষ্ঠা করা, এটাই ধরো তিমির একটা বিনাশ, তাই না? অন্ধকার দূর করা। তো এটাই হচ্ছে তোমাদের আজকের কবিতা। কবিতাটি অনেক ডিপলিভাবে বুঝতে হবে, অনেক গভীরে না বুঝলে এটা খুব একটা সহজ কবিতা বলবো আমি তা নয়, কিন্তু একটু যদি তোমরা চেষ্টা করো, একটু যদি মানেগুলো বোঝার চেষ্টা করো, আমি যেভাবে পড়ালাম একটু মন দিয়ে যদি শোনো, তাহলেই তোমরা বুঝতে পারবে। এই কবিতার একটুখানি আমি সারাংশ বলে দিই, কারণ তোমাদেরও মনে হতে পারে যে খুব কঠিন লাগলো আমাদের কাছে, তাই না? এই কবিতায় কবি বলেছেন যে মানুষের জীবনে অন্ধকার, কষ্ট, হতাশা থাকলেও আমরা বারবার আলো খুঁজি, আনন্দ খুঁজি, মুক্তি খুঁজি। আমরা তিমিরে হারিয়ে যেতে চাই না। তিমির মানেই আমি আগেই বলেছি অন্ধকার। সেই অন্ধকারে আমরা কিন্তু হারিয়ে যেতে চাই না, বরং তিমির বিনাশী, আমরা সেই অন্ধকার দূর করতে চাই, আলোকিত জীবন চাই। এটাই হচ্ছে এই কবিতার মূল অংশ আর কি। আর এই কবিতার যে কাব্যগ্রন্থ রয়েছে, অনেক জায়গায় অনেক রকম বিতর্ক রয়েছে। আমি যে প্রথমে কাব্যগ্রন্থের নামটা বলেছি, তো আমি আরও অনেক জায়গায় দেখেছি আরও অন্যান্য কাব্যগ্রন্থ রয়েছে। তোমরা একবার বই দেখবে, বইয়ে কী আছে, তো বইয়ে যেটা থাকবে সেটাই লিখবে আর কি। আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত থাকলো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট ভিডিও আমি তোমাদের জন্য খুব শীঘ্রই নিয়ে আসবো।